আচ্ছা দেখো, আগের আমি অনেক দিন তোমার ক্লাস নিইনি, ক্লাস 11-এর ক্লাস নেওয়া হয়নি। তো আমি আজকে যেটা শুরু করছি, আমাদের লাস্ট হয়েছিল সরলরেখা পর্যন্ত। তো আমি জ্যামিতি দিয়েই শুরু করব, জ্যামিতি পার্টটা আমি করাচ্ছি। তো জ্যামিতি পার্টটা করানোর জন্য সরলরেখা যেহেতু আমাদের হয়ে গেছে, নেক্সট আছে আমাদের বৃত্ত। তাহলে আমরা শুরু করব আজকে বৃত্ত। এবার দেখো, বৃত্ত কাকে বলে আমরা সবাই কিন্তু জানি, এবং বৃত্তের ছবির সঙ্গে আমরা খুব ভালোভাবে পরিচিত। অনেক ছোটোবেলা থেকেই আমরা পেন্সিল কম্পাস নিয়ে কখনো খেলার ছলে, কখনো এমনি বৃত্ত দিয়ে নানা রকম ডিজাইন করেছি বা বৃত্ত এঁকেছি, তাই তো? বিভিন্ন মাপ নিয়ে নিয়ে আমরা এঁকেছি। এবার দেখো, যখন আমরা স্কেল কম্পাস দিয়ে, পেন্সিল কম্পাস দিয়ে বৃত্ত এঁকেছি, তখন কি তোমরা একটা জিনিস খেয়াল করেছো যে একটা কাঁটাকে আমরা সবসময় কী করি, একটা বিন্দুতে ফিক্সড করে চেপে ধরে রাখি, আর পেন্সিলটাকে সেই বিন্দুর চারপাশ দিয়ে ঘোরায়। এবং এই দুটো কাঁটা, প্রথম কাঁটাটা এবং পেন্সিলটা, এই দুটোর মধ্যে যে গ্যাপটা থাকে, সেই গ্যাপটাকে কিন্তু আমরা একটা বৃত্ত আঁকার সময় চেঞ্জ করি না। আমরা ওই গ্যাপটাকে সেম রেখে কাঁটাটাকে ফিক্সড করে পেন্সিলটাকে ওই কাঁটার চারিপাশ দিয়ে ঘোরাই। যখন বিভিন্ন বৃত্ত আঁকি তখন ওই মাপটাকে আমরা কি করি, ছোট করি বা বড় করি। ছোট বড় করে আমরা বিভিন্ন বৃত্ত অঙ্কন করে থাকি। তাহলে একটা জিনিস তোমরা খেয়াল করো এখানে, যে বৃত্তের কি হয়, একটা বিন্দু নির্দিষ্ট, যেটাকে আমরা কেন্দ্র বলি, আর সেই কেন্দ্রের চারপাশ দিয়ে একটা নির্দিষ্ট দৈর্ঘ্য দূরত্ব রেখে আর একটা বিন্দুকে আমরা ঘুরিয়ে নিয়ে আসি। এবার দেখো, যখন তোমরা ক্লাস 11 এই জ্যামিতি চ্যাপ্টার শুরু করা হয়েছিল, তখন সঞ্চার পদ নামে একটা শব্দ তোমরা শুনেছ, সঞ্চার পদ। এবার সঞ্চার পদ জিনিসটা কি? সঞ্চার পদ মানে হলো একটা চলমান বিন্দু চলার পথ। খুব সোজা ভাষায় বলতে গেলে, একটা চলমান বিন্দুর চলার পথকেই আমরা বলি সঞ্চার পথ। সঞ্চার মানে কি? চলা, সঞ্চারিত হওয়া। তার মানে একটা চলমান বিন্দু যে পথে চলছে সেটাই তার সঞ্চার পথ। এবার সেটা এরকম হতে পারে, সোজা হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। এবার যেহেতু আমরা বিভিন্ন জ্যামিতিক জিনিস এখানে আলোচনা করছি, তো জ্যামিতিক চিত্র নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো আমাদের এই চ্যাপ্টারের আলোচ্য বিষয় কি? বৃত্ত। এবার বৃত্ত মানেও কিন্তু একটা সঞ্চার পথ। বৃত্ত মানে সঞ্চার পথ কীরকম? যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে যদি একটা নির্দিষ্ট দূরত্ব রেখে আর একটা বিন্দু চলমান হয়, মানে এই দূরত্বটা সেম, এই বিন্দুটা এমনভাবে, এটা চলমান বিন্দু, এই বিন্দুটা এমনভাবে চলবে যাতে এই স্থির বিন্দু অর্থাৎ এ থেকে এই চলমান বিন্দু বি এর দূরত্ব সবসময় সেম থাকে। ধরো T1 টাইমে এটা বি বিন্দুতে আছে, T2 টাইমে গিয়ে এটা B1 বিন্দুতে গিয়ে পৌঁছালো। কিন্তু এই এ এবং বি এর যা ডিস্টেন্স, এ এবং B1-এরও ঠিক একই ডিস্টেন্স হবে। একই রকমভাবে সে যতক্ষণ ধরেই চলুক না কেন, সবসময় এ থেকে তার দূরত্ব সেম হবে। তার ফলে এই চলমান বিন্দুটা যে পথে চলবে, সেই চলার পথটায় কিন্তু একটা বৃত্ত তৈরি করবে। যাই হোক, এখানে আমি পেন্সিল কম্পাস ইউজ করিনি, হাতে আঁকলাম বলে বৃত্তটা একদমই বৃত্তর মতো দেখতে হয়নি, বিভিন্ন জায়গায় দূরত্ব বিভিন্ন হয়ে গেছে। যাই হোক, এটাই আমাদের বৃত্তের সংজ্ঞা বলতে পারো, যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটি নির্দিষ্ট দূরত্ব রেখে যদি কোনো চলমান বিন্দু পথ অতিক্রম করে, তাহলে তার চলার পথ বা সঞ্চার পথটা একটা বৃত্ত তৈরি করে। ঠিক আছে? তার মানে আমরা কি বুঝলাম? একটা বিন্দু থাকবে আর একটা স্থির দূরত্ব থাকবে। তাহলে বৃত্তের সমীকরণ কি হবে? আচ্ছা, ধরো স্থির বিন্দুর স্থানাঙ্ক আমি ধরে নিচ্ছি আলফা বিটা, আর যে দূরত্বটা সেটা ডি। তাই যদি হয়, তাহলে সঞ্চার পথের সমীকরণ আমি কি লিখতে পারি? ধরো সঞ্চার পথের যে কোনো অবস্থানে একটা বিন্দুর স্থানাঙ্ক x, y। তাহলে x, y এবং আলফা বিটা এই দুটো বিন্দুর দূরত্ব কি? √x মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস y মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু ডি। এটাই আমাদের সূত্র, যে এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সবসময় ডি। এটাকে রুটটা তুলে দিয়ে সিম্পলিফাই করলে আমরা পেয়ে যাব x মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস y মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু ডি স্কোয়ার। তার মানে এটা আমাদের বৃত্তের সমীকরণ।
ঠিক আছে, এটা হলো আমাদের বৃত্তের সমীকরণ। এইখান থেকে কি বুঝতে পারছি, এরকম সমীকরণ যদি দেওয়া থাকে তাহলে বৃত্তের কেন্দ্র হবে আলফা কমা বিটা এবং ব্যাসার্ধ হবে ডি। তাহলে বোঝা গেল কেন্দ্র হবে আলফা কমা বিটা এবং অবশ্যই এটা স্থানাঙ্ক, আর ব্যাসার্ধ হবে ডি একক। ঠিক আছে, এবার আমরা চলে আসছি বৃত্তের সাধারণ সমীকরণ। দেখো এখানে আমি কতগুলো ফর্ম লিখে রেখেছি বোঝার সুবিধার জন্য। বৃত্তের সাধারণ সমীকরণ দেখতে কেমন হয়? বৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে এটা দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ এক্স এবং ওয়াই উভয়েরই ঘাত হবে 2 এবং এক্স আর ওয়াইয়ের সহগ কিন্তু সমান, অর্থাৎ এখানে এক্সের সহগ 1, এখানেও ওয়াইয়ের সহগ কিন্তু 1, অর্থাৎ এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ দুটো কিন্তু সেম হবে। তার ফলে এই যে বৃত্তটা তৈরি হলো, মানে এই যে সমীকরণটা তৈরি হলো দ্বিঘাত সমীকরণটা এক্স আর ওয়াইয়ের, এই দ্বিঘাত সমীকরণটাকে আমরা বৃত্তের সমীকরণ বলতে পারি। এবং এর কেন্দ্র হবে -g - f আর এর ব্যাসার্ধ হবে √g² + f² - c। এটা সহজেই প্রমাণ করা যায় যে কিভাবে এটা এলো। দেখো আমি যদি এক্স আর ওয়াইয়ের একটা পূর্ণবর্গ আকার তৈরি করি, অর্থাৎ x² আছে প্লাস 2gx আছে, এর সঙ্গে আমি g² নিয়ে নিলে এটা পূর্ণবর্গ হবে। একই রকমভাবে y² আছে, 2fy আছে, এর সঙ্গে f² নিলে পূর্ণবর্গ হবে। তাহলে যেই দুটো জিনিস আমি যোগ করলাম সেই দুটোকে বিয়োগও করতে হবে, অর্থাৎ c - g² - f² হবে = 0। এইবার এটাকে একটু সিম্পলিফাই করো, এটা হচ্ছে x + g তার হোল স্কোয়ার প্লাস y + f তার হোল স্কোয়ার = g² + f² - c। দেখো আমরা আগে যে বৃত্তটা করেছিলাম যে x - আলফা হোল স্কোয়ার প্লাস y - বিটা হোল স্কোয়ার = d², তাহলে তার সঙ্গে যদি মেলাই, এখানে আলফা কি হবে -g, বিটা হবে -f আর d হবে √g² + f² - c। তাহলে খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে বৃত্তের কেন্দ্র হয়ে গেল -g - f আর ব্যাসার্ধ হয়ে গেল √g² + f² - c। এবার চলে আসছে বৃত্তের আদর্শ সমীকরণ। বৃত্তের আদর্শ সমীকরণ কি? বৃত্তের আদর্শ সমীকরণ হলো x² + y² = a²। এটাকে আদর্শ বলা হচ্ছে, এর কেন্দ্র হলো 0, 0 অর্থাৎ মূলবিন্দু হলো কেন্দ্র। মূলবিন্দুকে কেন্দ্র করে যে বৃত্তগুলো অঙ্কন করা হয় প্রত্যেকটা বৃত্তকেই বলা হয় আদর্শ বৃত্ত। এই আদর্শ বৃত্তের সমীকরণে কি হয়, শুধুমাত্র x এবং y দ্বিঘাত দুটোই থাকে এবং আমাদের যে কি বলবো ধ্রুবক সংখ্যা, ধ্রুবক সেইটাই থাকে a²। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে এটাকে x - 0 হোল স্কোয়ার y - 0 হোল স্কোয়ার করে লেখা যায়। সুতরাং কেন্দ্র হয়ে যাবে 0, 0 এবং ব্যাসার্ধ হবে a। এই সমীকরণটা সম্পর্কে আমরা আগেই বলেছি। এবার চলে আসছি বৃত্তের মেরু সমীকরণ। মেরু সমীকরণ বা পোলার ইকুয়েশন, এই শব্দটা তোমরা খুব পরিচিত বা পরিচিত যদি নাও হয়ে থাকো, এটাকে আরেকটা নাম বলা হয়ে থাকে প্যারামেট্রিক ইকুয়েশনও বলা হয়ে থাকে। ঠিক আছে, এবার যে প্যারামেট্রিক ইকুয়েশন, এক্স এবং ওয়াইকে যদি একটাই প্যারামিটার বা একটাই চলক দ্বারা প্রকাশ করা হয় তবে সেটাকে বলা হয় প্যারামেট্রিক ইকুয়েশন। এখানে দেখো এক্স আর ওয়াই দুটো চলক, আমি সমীকরণটাকে এমনভাবে লিখেছি যার ফলে কিনা এক্স আর ওয়াইকে একটাই চলক দ্বারা প্রকাশ করা গেল, অর্থাৎ a cos থিটা, a sin থিটা। এটা কিন্তু এখানে চলক নয়, এটা ধ্রুবক, আর থিটাটাই এখানে চলক। থিটাটা পরিবর্তিত হতে হতে যাবে। কিভাবে এটা পাওয়া যায়? এটা পাওয়ারও উপায় আছে, খুব কঠিন কিছুই নয়। তোমরা ত্রিকোণমিতি পড়েছো এবং এই যে প্যারামেট্রিক ইকুয়েশনটা দেখছো এটা কিন্তু আদর্শ সমীকরণের প্যারামেট্রিক ইকুয়েশন। ঠিক আছে, অবশ্যই এটা আদর্শ সমীকরণের প্যারামেট্রিক ইকুয়েশন। তার মানে আদর্শ সমীকরণ হলে কি হবে, কেন্দ্রটা হবে 0, 0-তে। তাহলে এমন একটা বৃত্ত আমরা অঙ্কন করেছি যার কেন্দ্র মূল বিন্দু। এবারে বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু নেওয়া হলো, ধরো x, y, যে কোনো একটা বিন্দু নেওয়া হলো। এবার বৃত্তের ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি a। ঠিক আছে, যেমন এই প্রথমটাতে ছিল আদর্শ সমীকরণের ক্ষেত্রে x² + y² = a²। তাহলে বৃত্তের ব্যাসার্ধ a।
এবার দেখো এই যে এক্স কমা ওয়াইটা আমি আঁকলাম, এই যে ব্যাসার্ধটা পেয়েছি, এই ব্যাসার্ধটা আমি ধরে নিচ্ছি এক্স অক্ষের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে আছে। তাই যদি হয় তাহলে দেখো এখান থেকে একটা লাইন অঙ্কন করলাম। এবার এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কত এক্স, আর এই যে হাইটটা, এই হাইটটা হলো ওয়াই। এবার এক্স ইকুয়ালস টু আমরা কী লিখতে পারি, এটা একটা ত্রিভুজ, ক্লাস 10-এ তোমরা শিখেছ ভূমি বাই অতিভুজ ইকুয়ালস টু কী হয়, কস থিটা, তাই তো? ভূমি বাই অতিভুজ ইকুয়ালস টু কস থিটা। তার মানে এখান থেকে আমরা বলতে পারি এক্স ইকুয়ালস টু এ কস থিটা। আর এখানে উচ্চতা বাই অতিভুজ ইকুয়ালস টু কী হয়, সাইন থিটা। তার মানে ওয়াই ইকুয়ালস টু এ সাইন থিটা। এখান থেকে আমরা প্যারামেট্রিক ইকুয়েশনটা অ্যাকচুয়ালি পেয়ে থাকি। এবার আমরা আলোচনা করব বৃত্তের কয়েকটি বিশেষ ক্ষেত্র। যেমন বৃত্তটা যদি মূল বিন্দুগামী হয়, বৃত্তের সাধারণ সমীকরণ আমরা কি দেখেছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। এবার বৃত্তটা যদি মূল বিন্দুগামী হয়, অর্থাৎ 0,0টা এই বৃত্তের ওপরে অবস্থিত, 0,0 যদি এই বৃত্তের ওপর অবস্থিত হয়, আমি এক্সের জায়গায় 0, ওয়াইয়ের জায়গায় 0 বসিয়ে দেবো বাম দিকে, তাহলে বাম দিক ইকুয়ালস টু ডান দিক হবে। সুতরাং আমরা সেখান থেকে বলতে পাচ্ছি, দেখো এক্স ওয়াই যদি সব 0 বসিয়ে দিই, পড়ে থাকবে শুধু সি, অর্থাৎ সি ইকুয়ালস টু হয়ে যাবে 0। তার মানে সমীকরণটা কি দাঁড়াবে, সমীকরণটা দাঁড়াবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy ইকুয়ালস টু 0। ঠিক আছে, এটা হয়ে যাবে মূল বিন্দুগামী সমীকরণের, মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ, যেখানে ধ্রুবকটা হয়ে যাবে 0, ধ্রুবকটা থাকবে না। এবার কেন্দ্র যদি এক্স অক্ষের ওপর অবস্থিত হয়, সেক্ষেত্রে কীরকম হবে, কেন্দ্রটা আমার এক্স অক্ষের ওপরে অবস্থিত, আমি ধরে নিচ্ছি এরকম একটা বৃত্ত আছে, কেন্দ্র এক্স অক্ষের ওপর অবস্থিত। এক্স অক্ষের ওপর অবস্থিত বৃত্ত যেগুলো হয়, বৃত্তের এক্স অক্ষের ওপর অবস্থিত যে বিন্দুগুলো হয়, সেই বিন্দুগুলোর স্থানাঙ্ক কেমন হয়, a,0টাই। তো এখানে বৃত্তের ব্যাসার্ধ যেহেতু 0 ধরছি, মানে a ধরছি, তাই আমি এটা ধরে নিচ্ছি α,0। ঠিক আছে, α,0। তাহলে কেন্দ্র যদি α,0 হয়, বৃত্তের সমীকরণ কী হবে, x মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার। ঠিক আছে, ইকুয়ালস টু এ স্কোয়ার। তার মানে এইটা হয়ে যাবে আমাদের বৃত্তের সমীকরণ, অর্থাৎ এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। এটা হয়ে যাবে আমাদের মূলবিন্দুগামী বৃত্তের সমীকরণ। মূল বিন্দুগামী নয়, মানে এটা হয়ে যাবে এক্স অক্ষের ওপর যদি কিনা বৃত্তের কেন্দ্র অবস্থিত থাকে। তাহলে এখান থেকে বুঝতেই পারছো কোন কোন টার্মগুলো থাকবে সাধারণ সমীকরণের, এক্স স্কোয়ারটা থাকবে, 2gx পার্টটা থাকবে, ওয়াই স্কোয়ারটা থাকবে এবং সিটা থাকবে। 2fy এই পার্টটা কিন্তু আমাদের থাকবে না। ঠিক আছে, 2fy এই পার্টটা থাকছে না। এখানে যেমন 1, 2, 3, 4, 5টা ছিল, এখানে 1, 2, 3, 4টে থাকবে, অর্থাৎ 2fy পার্টটা থাকবে না। একই রকমভাবে যদি কেন্দ্র ওয়াই অক্ষের ওপরে অবস্থিত হয়, তাহলে 2fy পার্টটা থাকবে, 2gx পার্টটা থাকবে না। অর্থাৎ সাধারণ সমীকরণ হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। এবার বলো, এবার যদি এক্স অক্ষকে স্পর্শ করে, এই জিনিসটা একটু বোঝার আছে খুব ভালো করে, যদি কিনা এক্স অক্ষকে স্পর্শ করে, বৃত্তটা এরকমভাবে আছে, মূল কেন্দ্র কিন্তু এক্স অক্ষের ওপরে নয়, এটা এক্স অক্ষকে স্পর্শ করে আছে। আমি কেন্দ্রটা ধরে নিলাম α,β। ঠিক আছে, কেন্দ্র যদি α,β হয়, এই হাইটটা কত, এই হাইটটা কিন্তু বিটা, তাই তো? অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধও কিন্তু তার মানে বিটা, বৃত্তের ব্যাসার্ধ যেটা, সেটার দৈর্ঘ্য হয়ে যাবে বিটা। অর্থাৎ তাহলে সমীকরণটা কীরকম দাঁড়াবে, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু বিটা স্কোয়ার। এবার এটাকে সিম্পলিফাই করো, এক্স স্কোয়ার মাইনাস 2α এক্স প্লাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2βy প্লাস বিটা স্কোয়ার, এদিকে ইকুয়ালস টু বিটা স্কোয়ার, এই দুটো কেটে যাবে, ইকুয়ালস টু 0 হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এইটা হয়ে যাবে আমাদের
এক্স অক্ষকে স্পর্শ করে এরকম বৃত্তের সমীকরণ। একই রকমভাবে যদি কি না ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়াবে, আমি ধরে নিচ্ছি কেন্দ্রের স্থানাঙ্ক আলফা কমা বিটা, তাহলে এই দৈর্ঘ্যটা কত, এই দৈর্ঘ্যটা আলফা, সেক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধ হয়ে যাবে কিন্তু আলফা। তার মানে সমীকরণটা দাঁড়াবে এই একই, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু আলফা স্কোয়ার। এখানে আর বিটা স্কোয়ার হবে না, এখানে হয়ে যাবে ইকুয়ালস টু বিটা স্কোয়ার। এবার যদি এক্স আর ওয়াই দুটো অক্ষকেই স্পর্শ করে সেক্ষেত্রে কেমন হবে, এক্স এবং ওয়াই অক্ষ উভয়কেই যদি স্পর্শ করে থাকে তাহলে বৃত্তটা দেখতে কিন্তু এরকম হবে। অর্থাৎ কেন্দ্র যদি আলফা কমা বিটা হয় তাহলে এই দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্যটা বিটা আর এই দৈর্ঘ্যটা ওয়াই অক্ষ থেকে ডিস্টেন্স এটা আলফা। এবার দেখো এই দুটোই কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ দুটোর দৈর্ঘ্যই সেম। একই বৃত্তের তো বিভিন্ন ব্যাসার্ধ হয় না, একই বৃত্তের একটাই ব্যাসার্ধ হয়। সুতরাং একই বৃত্তের যেহেতু একটাই ব্যাসার্ধ হয় তাহলে এই দৈর্ঘ্যটা বিটা আবার এই দৈর্ঘ্যটা আলফা, দুটো তো আলাদা হতে পারবে না। তার মানে আলফা ইকুয়ালস টু হয়ে যাবে আমাদের বিটা। তার মানে বৃত্তের কেন্দ্র হয়ে যাবে আলফা কমা আলফা এবং বৃত্তের ব্যাসার্ধ হয়ে যাবে আলফা। তাহলে সমীকরণটা কী দাঁড়াবে, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়ালস টু আলফা স্কোয়ার। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারছি এক্স স্কোয়ার হবে, ওয়াই স্কোয়ার হবে, মাইনাস টু আলফা এক্স হবে, মাইনাস টু আলফা ওয়াই হবে, প্লাস টু আলফা স্কোয়ার ইকুয়ালস টু আলফা স্কোয়ার। অর্থাৎ এখানে একটাই আলফা স্কোয়ার থেকে যাবে, ডান দিকটা জিরো হয়ে যাবে। ঠিক আছে, এই গেল আমাদের বিভিন্ন ক্ষেত্রে বৃত্তের সমীকরণগুলো। এবার আমাদের চলে আসতে হবে দুটি প্রদত্ত বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। যেভাবে আমরা দুটো সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করেছি, এখানেও ঠিক একই রকমভাবে কি করব, একটা বৃত্তের সমীকরণকে সম্পূর্ণভাবে লিখে নেব, তার সঙ্গে প্লাস কে ইন্টু সেকেন্ড বৃত্তের সমীকরণটাকেও পুরোটা লিখে নেব। এবং বৃত্তের সমীকরণ দুটো যখন লিখবো অবশ্যই খেয়াল রাখতে হবে ডান দিকটা যেন অবশ্যই জিরো হয়, দুটো সমীকরণেই ডান দিকটা যেন জিরো রাখা থাকে। এইভাবে বৃত্তের সমীকরণ দুটো ফার্স্টে লিখে নেব, নিয়ে একটা বৃত্তের সমীকরণ লিখে প্লাস কে ইন্টু সেকেন্ড বৃত্তের সমীকরণটা, এই কে এর মানটা একটা ধ্রুবক হবে এবং যে শর্ত দেওয়া থাকবে সেই শর্তের উপর নির্ভর করে আমরা কে এর মানটা ক্যালকুলেট করতে পারবো। ঠিক আছে, এটা হলো দুটো প্রদত্ত বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। এবার চলে আসছে দুটো প্রদত্ত বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ। এখানে সাধারণ বৃত্ত দুটির সমীকরণ কি আছে দেখো, লিখে নিই আমি। বৃত্ত দুটোর সমীকরণ আছে ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি ওয়ান এক্স প্লাস টু এফ ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়ালস টু জিরো, আর এটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি টু এক্স প্লাস টু এফ টু ওয়াই প্লাস সি টু ইকুয়ালস টু জিরো। এটা হলো দুটো প্রদত্ত বৃত্ত। এবার বৃত্ত দুটো ধরো পরস্পরকে ছেদ করলো, ছেদ করার ফলে এই সাধারণ জ্যাটা তৈরি হবে। অর্থাৎ জ্যায়ের যে প্রান্তবিন্দু দুটো এটা কিন্তু এই বৃত্তের ওপরেও থাকবে আবার এই বৃত্তের ওপরেও থাকবে, এরকমভাবেই জিনিসটা থাকবে। এবার আমরা কি করছি, এই দুটো বৃত্ত সমীকরণকে আমরা বিয়োগ করছি। বিয়োগ করলে দেখো যেটা পাবো, টু ইন্টু জি ওয়ান মাইনাস জি টু এক্স প্লাস টু ইন্টু এফ ওয়ান মাইনাস এফ টু ওয়াই প্লাস সি ওয়ান মাইনাস সি টু ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, এটাই হবে আমাদের সাধারণ জ্যায়ের সমীকরণ। এটা কিভাবে করা যাচ্ছে, আমি ধরে নিচ্ছি সাধারণ জ্যায়ের ওপরে দুটো বিন্দু আছে, একটা হলো এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান আর একটা হলো এক্স টু কমা ওয়াই টু। এই দুটো হলো বৃত্ত দুটো, এই জ্যায়ের ওপর অবস্থিত দুটো বিন্দু, এই ছেদবিন্দুগামী যে ছেদবিন্দু দুটো যেটা আছে সেই দুটো। তাহলে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ানটা এই প্রথম সমীকরণেও থাকবে, দ্বিতীয় সমীকরণেও থাকবে, তাই তো। তার মানে আমি এরকমভাবে লিখতে পারি যে এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস টু জি ওয়ান এক্স ওয়ান প্লাস টু এফ ওয়ান এক্স ওয়ান প্লাস সি ওয়ান ইকুয়ালস টু জিরো, আবার এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস টু জি টু এক্স ওয়ান প্লাস টু জি টু টু এফ টু, এটা ওয়াই হবে, ওয়াই ওয়ান প্লাস সি টু ইকুয়ালস টু জিরো।
এবার দেখো এখানে বোঝা যাচ্ছে প্রথম সমীকরণে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার আছে, দ্বিতীয়টাতেও তাই আছে। তো এই দুটোকে ক্যান্সেল করার জন্য আমি দুটোকে বিয়োগ করলাম, করে কি পাবো 2g1 মাইনাস g2x1 প্লাস 2f1 মাইনাস f2y1 প্লাস c1 মাইনাস c2 ইকুয়ালস টু 0। একই রকমভাবে যদি x1 y1 না লিখে আমি x2 y2 বিন্দু দুটোকে দুটো বৃত্ততে বসাতাম, তাহলে আমরা সমীকরণটা কি পেতাম 2g1 মাইনাস g2x2 প্লাস 2f1 মাইনাস f2y2 প্লাস c1 মাইনাস c2 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার প্রথমেই যে সমীকরণটা আমরা লিখেছি, এই যে সমীকরণটা, এই সমীকরণের ওপরে যদি আমি x1 y1 বসাই তাহলে প্রথমটা পাচ্ছি, আবার এই সমীকরণের ওপরে যদি x2 y2 বসাই তাহলে দ্বিতীয়টা পাচ্ছি। অর্থাৎ এই x1 y1 এবং x2 বিন্দু দুটো এই যে প্রথম সমীকরণটা, এটাকে যদি একটা নাম দিয়ে দিই, ধরো স্টার, এই স্টার সমীকরণকে সিদ্ধ করছে, তাই তো, স্যাটিসফাই করছে বা স্টার সমীকরণটাকে সিদ্ধ করছে। তাহলে স্টার সমীকরণটাকে যদি সিদ্ধ করে তাহলে বলতে পারি যে x1 y1 এবং x2 y2 এই বিন্দু দুটো এই সরলরেখা এই সমীকরণের উপর অবস্থিত। এবার যেহেতু এটা একঘাত সমীকরণ, x এবং y উভয়েরই একঘাত সমীকরণ, সুতরাং এটি একটি সরলরেখার সমীকরণ। তাহলে এই যে স্টার সমীকরণটা হলো এমন একটা সমীকরণ বা এমন একটা সরলরেখার সমীকরণ যার উপরে এই x1 y1 বিন্দু এবং x2 y2 বিন্দু দুটোই অবস্থিত। সুতরাং এটা সাধারণ জ্যায়ের সমীকরণ। বোঝা গেল? এটা হচ্ছে তার মানে সাধারণ জ্যায়ের সমীকরণ। নেক্সট চলে আসছি একটি প্রদত্ত বৃত্ত সাপেক্ষে একটি বিন্দুর অবস্থান। এটা খুবই সোজা, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এটা আমাদের একটা সাধারণ বৃত্তের সমীকরণ। আমি ধরে নিলাম আমাকে একটা বিন্দু দেওয়া আছে x1, y1, এটা বৃত্তের কোথায় আছে সেটা ক্যালকুলেট করতে হবে। যদি কিনা x1 y1 বসালে, অর্থাৎ x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস c ইকুয়ালস লেস দেন 0 হয়, তাহলে বুঝতে হবে এই বিন্দুটা কি আছে, বৃত্তের ভেতরে আছে। যদি ইকুয়ালস টু 0 হয় তাহলে বুঝতে হবে বৃত্তের ওপরে আছে, অর্থাৎ পরিধির ওপরে আছে। আর যদি গ্রেটার দেন 0 হয় তাহলে বুঝতে হবে বৃত্তের বাইরে আছে। লেস দেন হলে ভিতরে, ইকুয়ালস টু হলে ওপরে, গ্রেটার দেন হলে বাইরে। ঠিক আছে, এবার চলে আসছি একটি প্রদত্ত বৃত্ত দ্বারা অক্ষ দুটির উপর ছেদিতাংশের দৈর্ঘ্য। একটি বৃত্ত দ্বারা অক্ষ দুটির উপর ছেদিতাংশের দৈর্ঘ্য। আচ্ছা দাঁড়াও, এটা এক্সারসাইজটা পরে শুরু করছি। ছেদিতাংশের দৈর্ঘ্যটা আগে ক্যালকুলেট করে নিই আমরা। ব্যাপারটা কীরকম দাঁড়াচ্ছে, এটা আমাদের এক্স অক্ষ, ওয়াই অক্ষ, সাপোজ এটা আমাদের বৃত্ত। ঠিক আছে, বৃত্তের কেন্দ্র। ছেদিতাংশ মানে এই যে এক্স অক্ষ দ্বারা যে অংশটা ছিন্ন হলো সেই ছিন্ন অংশের দৈর্ঘ্য, অর্থাৎ এক্স অক্ষ থেকে যে জ্যাটা কেটে নিয়েছে বৃত্তটা সেই অংশটার দৈর্ঘ্য। তো সেটা আমরা কি করে ক্যালকুলেট করব? ধরে নিচ্ছি এটা সাধারণ বৃত্ত, সাধারণ সমীকরণ দেওয়া আছে, তার মানে এর স্থানাঙ্ক কত, কেন্দ্রের স্থানাঙ্ক মাইনাস জি কমা মাইনাস এফ, মাইনাস জি কমা মাইনাস এফ। এবার এই কেন্দ্র থেকে আমি কি করছি, এক্স অক্ষের ওপরে একটা লম্ব অঙ্কন করছি। ঠিক আছে, এক্স অক্ষের ওপরে একটা লম্ব অঙ্কন করছি। এই লম্বটার দৈর্ঘ্য কত হবে? খুব স্বাভাবিকভাবেই দেখো এটা এক্স অক্ষ থেকে হাইট, তো সুতরাং এই লম্বের দৈর্ঘ্যটা কত হবে, এফ। ঠিক আছে, আর এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা কি, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের, আচ্ছা নাম দিয়ে দিই, এটা ধরো ও দেব না, ও তো মূলবিন্দু হয়, তাহলে এ, এটা বি, এটা সি। তাহলে এ বি ইকুয়ালস টু আমাদের এফ, আর এসি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা কি জানি, ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা জানি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি হয়, তাই তো, এটা আমাদের বৃত্তের ব্যাসার্ধ হয়। এবার এই যে এবিসি, এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য জানি, লম্বের দৈর্ঘ্য জানি, আমরা ভূমির দৈর্ঘ্য বার করতে পারবো। ভূমির দৈর্ঘ্য কী হবে, বিসি ইকুয়ালস টু
বা বিসি স্কোয়ার ইকুয়ালস টু লিখতে পারো, বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার, তাই তো? তাহলে এসি স্কোয়ার মানে এটা রুট উঠে যাবে, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি হয়ে যাবে, তার সঙ্গে মাইনাস এফ স্কোয়ার, অর্থাৎ মাইনাস এফ স্কোয়ার হবে, কেটে গেল, কেটে গিয়ে পড়ে থাকলো কি জি স্কোয়ার মাইনাস সি, অর্থাৎ বিসি ইকুয়ালস টু হয়ে গেল রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি। এবার আমি পেয়েছি কোনটার দৈর্ঘ্য? বিসির দৈর্ঘ্য। এবার চলে যাচ্ছি ক্লাস 10-এ। ক্লাস 10-এ আমরা একটা উপপাদ্য পড়েছিলাম যে বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা যদি জ্যায়ের ওপর লম্ব হয় তাহলে সেটা জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। আবার বলছি, বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা যদি জ্যায়ের ওপরে লম্ব হয় তবে সেটা জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এটা দেখো সি সি ড্যাশ জ্যা, সি সি ড্যাশ জ্যায়ের ওপরে এবি একটা লম্ব কেন্দ্রগামী, সুতরাং সি সি ড্যাশকে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে বিসির যা দৈর্ঘ্য বি সি ড্যাশেরও ঠিক একই দৈর্ঘ্য, সুতরাং সি সি ড্যাশ এই যে দৈর্ঘ্যটা এটা হয়ে যাবে বিসির ডাবল, অর্থাৎ সি সি ড্যাশ ইজ ইকুয়াল টু 2 ইন্টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, অর্থাৎ এটাই আমাদের ছেদিতাংশের দৈর্ঘ্য। অর্থাৎ এক্স অক্ষ থেকে যে অংশটা ছিন্ন করলো তার দৈর্ঘ্য হচ্ছে 2 ইন্টু রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি। একই রকমভাবে ওয়াই অক্ষ থেকে যেটা ছিন্ন করবে তার দৈর্ঘ্য হবে 2 ইন্টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। এইটা গেল আমাদের মোটামুটি বৃত্তের যে থিওরেম বা বৃত্তের যে প্রপার্টিগুলো ছিল সেইগুলো আমাদের গেল, ঠিক আছে? এইবার আমরা শুরু করতে পারবো এক্সারসাইজ, এবং তার সঙ্গে সঙ্গে যদি আরও কিছু আমাদের জানার থাকে সেগুলো আমরা এক্সারসাইজ করতে করতে জানবো। এটা গেল মূল চ্যাপ্টারের যে বোঝানোর পার্টটা ছিল সেটা আমি কমপ্লিট করলাম। যাই হোক, এই ভিডিওটা আমি এখানে স্টপ করছি, নেক্সট ভিডিওতে আমি এক্সারসাইজ নিয়ে আলোচনা করব।